হ্যাঁ, ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় 30% কমন একটা চ্যাপ্টার থেকে? হ্যাঁ, আমি বলবো একটা চ্যাপ্টার থেকে। সেই চ্যাপ্টারটা কোনটা? ভারত চ্যাপ্টার। অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে সাধারণত এই ভারত চ্যাপ্টার থেকে একটা চ্যাপ্টার থেকে 30% কোয়েশ্চেন কমন পাওয়া যায়। তো আমি এই ভারত চ্যাপ্টার থেকে পরপর ২ টো ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে এবং আজকে আবার কিন্তু এই 3rd ভিডিও অর্থাৎ 3rd পার্ট। কি? অর্থাৎ ক্লাস 10 সাবজেক্ট জিওগ্রাফি চ্যাপ্টার 5 পার্ট 3 ইন্ডিয়া। অর্থাৎ এই ইন্ডিয়া চ্যাপ্টার থেকে সাধারণত আমি আজকে 3rd ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে। কিন্তু তার আগে আমি বলবো যে যারা সাধারণত আমার সাবস্ক্রাইবার আছো তারা সাধারণত অবশ্যই এই রাইটারের বই যদি কারো কাছে থাকে অর্থাৎ ১০ম শ্রেণী ভূগোল ও পরিবেশ সমরেন্দ্রনাথ মোদক এই বইটা যদি থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই বইটা সঙ্গে নিয়ে বসো। তাহলে কিন্তু আমি তোমাদেরকে লাইন বাই লাইন পড়াবো আর লাইন বাই লাইন কোশ্চেন কি হবে তা কিন্তু আমি বোর্ডে সিলেক্ট করে রেখেছি আগের দুটো ভিডিওর মতোই। অর্থাৎ আগের দুটো ভিডিওতে কিন্তু আমি 25টা তারপরে 40টা কোশ্চেন শেয়ার করেছি। আজকেও কিন্তু আমরা কিন্তু এই 35টা কোশ্চেন শেয়ার করব ছোট বড় মিলে। আর এই কোশ্চেনগুলোর উত্তর কিন্তু বোর্ডে অবশ্যই লেখা আছে, সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমরা আর বেশি কথা না বলে সরাসরি চলে যাই পড়াতে। অর্থাৎ যাদের বই আছে তারা বই নিয়ে বসো। দেখো, আগের দিনে আমি কিন্তু কতদূর পড়েছি? এই ৮২ পাতা পর্যন্ত পড়েছি। একটা চ্যাপ্টারে সাধারণত ৮২ পাতা পড়েছি। আজকে এই ৮৩ থেকে ৯২ পাতা পর্যন্ত কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো শুরু করি। দেখো, গুজরাট অঞ্চল ছোটনাগপুরের দক্ষিণ অরণ্য অঞ্চল, বোনাই পাহাড়, কেওনঝড় ও সিমলিপাল মালভূমি আছে। উপদ্বীপীয় মালভূমির গুরুত্ব। ভারতের জনজীবনে উপদ্বীপীয় মালভূমির গুরুত্ব কিন্তু অপরিসীম। তাই দেখো, এখানের এই উপদ্বীপীয় মালভূমি অঞ্চল কেন গুরুত্বপূর্ণ তার কতগুলো কারণ আছে। একটা হচ্ছে যে খনিজ ভাণ্ডার, অর্থাৎ প্রাচীন সিল মালভূমি আগ্নেয় ও রূপান্তরিত শিলাস্তরের জন্য আকরিক লোহা, কয়লা, চুনাপাথর, ম্যাঙ্গানিজ, অভ্র, তামা, বক্সাইট, ক্রোমিয়াম ইত্যাদি খনিজ বিপুল পরিমাণে উত্তোলিত হয়। ভারতের ছোটনাগপুরে খনিজ খনিজ তেল বাদে সব খনিজ সম্পদ দেশের ৯৮% কয়লা এখান থেকে উত্তোলিত হয়। তাই এই ছোটনাগপুরকে ভারতের খনিজ ভাণ্ডার বলে। ২ নম্বর, কৃষি উন্নতি, অর্থাৎ লাভা গঠিত কালো মাটিতে কার্পাস, আখ, বাদাম, সোয়াবিন, মিলেট, নদী অববাহিকায় পলি মাটিতে ধান, গম, পেঁয়াজ, দক্ষিণের পাহাড়ি ঢালে ফলমূল, চা, কফি, রাবার, মশলার বাগিচা চাষ উন্নতি লাভ করেছে। ৩ নম্বর, শিল্প, অর্থাৎ শিল্প উন্নতি। নানা খনিজ ও কৃষিজ কাঁচামালের জন্য মালভূমিতে কার্পাস বয়ন, অর্থাৎ ইস্পাত ইঞ্জিনিয়ারিং শিল্প, ধাতু নিষ্কাশন শিল্প ছোটনাগপুর, বোম্বে, পুনে, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ শিল্পাঞ্চলে গড়ে উঠেছে। ৪ নম্বর দেখো, জলবিদ্যুৎ। বন্ধুর ও কঠিন ভূভাগ প্রবাহিত মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নদীগুলি অত্যন্ত খরস্রোতা হওয়ায় বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদিত উন্নতি লাভ করেছে, যথা এই কয়না, সরাবতী, মেত্তুর, আলোয়ার, এই সবরগিরি, চন্দ্রাবতী সাধারণত এখানকার এই জলবিদ্যুৎ কেন্দ্রগুলো। বড় সম্পদ দেখো, মালভূমির সমৃদ্ধ অরণ্য থেকে কাগজ শিল্পের কাঁচামালের সঙ্গে নানা বনজ সম্পদ পাওয়া যায়। পর্যটন শিল্প, হ্যাঁ, মনোরম জলবায়ু ও অপরূপ প্রাকৃতিক শোভার জন্য শৈল শহর ও পর্যটন উন্নতি লাভ করেছে, যথা মাউন্ট আবু, পাঁচমারি, উটি। তারপরে আসবো আমরা উপকূলীয় সমভূমি অঞ্চল অবস্থান। উপদ্বীপীয় মালভূমির দুই প্রান্ত আরব সাগর ও বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে গুজরাট থেকে কন্যাকুমারিকা হয়ে উড়িষ্যা পর্যন্ত বিস্তৃত। মোট দৈর্ঘ্য ৫,২০০ কিমি এবং প্রস্থ ৬০ থেকে ১০০ কিমি। উৎপত্তি, ভূ অবনমন ও সমুদ্র তরঙ্গের কাজ দ্বারা পশ্চিম উপকূলীয় সমভূমি ও মহানদী কৃষ্ণা, কাবেরী, গোদাবরী নদী সমুদ্র তরঙ্গের কাজ দ্বারা উপকূলবর্তী সমভূমি অঞ্চল সৃষ্টি হয়েছে। প্রাকৃতিক বিভাগ, এই সমভূমির দুটি অংশ বিভক্ত। ১ নম্বর, পশ্চিম উপকূলীয় সমভূমি অবস্থান। আরব সাগর পশ্চিম ঘাট পর্বতের মাঝে গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, কেরল অবস্থিত। কচ্ছের রণ থেকে কন্যাকুমারী পর্যন্ত ২,৮৭৮ কিমি দীর্ঘ, ১০ থেকে ৮০ কিমি চওড়া। উপকূল খুবই ভগ্ন, দ্বীপ হ্রদ পূর্ণ, খাড়া ঢালের জন্য বদ্বীপবিহীন। তারপরে আসবো উপবিভাগ, ৪টি উপ অঞ্চলে বিভক্ত। ১, গুজরাট উপকূলীয় সমভূমি। পশ্চিম উপকূলের উত্তর প্রান্তে গুজরাট অবস্থিত এবং প্রশস্ততম
এর 4টি অংশ: উত্তরে লবণাক্ত ভূমি জলাভূমি যুক্ত কচ্ছের রণ ও কচ্ছ উপসাগর, মধ্যভাগ গিরনাথ পাহাড়যুক্ত গোরখনাথ সর্বোচ্চ শৃঙ্গ, লাভা গঠিত কাথিয়ার বদ্বীপ এবং দক্ষিণে খাম্বাত উপসাগর তীরবর্তী সবরমতী মাহির গুজরাট সমভূমি। 2 নম্বর চলে আসি কঙ্কন উপকূলীয় সমভূমি। উত্তরে গুজরাট ও দক্ষিণে গোয়া সীমানার কাছে মহারাষ্ট্র ও গোয়াতে অবস্থিত। 815 কিমি দীর্ঘ, এটি খুবই সংকীর্ণ, 50 থেকে 80 কিমি, সর্বাধিক ভগ্ন পাথরখণ্ড আবৃত। মুম্বাই মহাসাগর এই উপকূলে অবস্থিত। 3 নম্বর কর্ণাটক উপকূলীয় সমভূমি। উত্তরে গোয়ার সীমা ও দক্ষিণে কর্ণাটকের মঙ্গলের মাঝে অবস্থিত। 225 কিমি দীর্ঘ, সংকীর্ণতম, 30 থেকে 50 কিমি, তটভূমি বালুকাময়, পশ্চিম ঘাটের ঢাল খুবই খাড়াই ও শরাবতী নদীতে যোগ জলপ্রপাত আছে। 4 নম্বর মালাবার উপকূলীয় সমভূমি। দক্ষিণ প্রান্তে কেরলে অবস্থিত মঙ্গলার থেকে কুমারিকা পর্যন্ত 625 কিমি দীর্ঘ, অপেক্ষাকৃত চওড়া, 96 কিমি। বহু লবণাক্ত জলাভূমি, কয়াল বা ব্ল্যাক ওয়াটার্স বা বালিয়ারি টেরিস রয়েছে। 2 নম্বর পূর্ব উপকূলীয় সমভূমি। অবস্থান: বঙ্গোপসাগর ও পূর্বঘাটের মাঝে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুতে অবস্থিত। উত্তরে সুবর্ণরেখা নদী থেকে দক্ষিণে কন্যাকুমারিকা অন্তরীপ পর্যন্ত 2387 কিমি দীর্ঘ এবং 80 থেকে 120 কিমি প্রশস্ত। এবার চলে আসবো আমরা পরের পাতাতে, অর্থাৎ পরের পাতায় দেখো, অর্থাৎ 84 পাতা। উপবিভাগ 3টি ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত। উৎকল বা উড়িষ্যা উপকূলীয় অঞ্চল, উড়িষ্যার সুবর্ণরেখা থেকে রাশিকুলা নদী পর্যন্ত 475 কিমি দীর্ঘ, মহানদী ব্রাহ্মণী ও বৈতরণী নদীর বদ্বীপ, এশিয়ার বৃহত্তম লেগুন চিল্কা আছে। বহু বালিয়াড়ি ও জলাভূমি আছে। 2 নম্বর অন্ধ্র উপকূলীয় সমভূমি। অন্ধ্রপ্রদেশের উত্তরাংশে অবস্থিত। রাশিকুল্য নদী থেকে কলিকট হ্রদ পর্যন্ত 975 কিমি দীর্ঘ, গোদাবরী ও কৃষ্ণা বদ্বীপ অঞ্চল প্রশস্ত। কোলের হ্রদ পূর্ব উপকূলের বৃহত্তম রয়েছে। অর্থাৎ এখানে একটা কোশ্চেন লুপি মারছে যে উড়িষ্যা ও অন্ধ্র উপকূলের একত্রে উত্তর সরকার উপকূল নামে পরিচিত। তাহলে উত্তর সরকার উপকূল কাকে বলে, এই একটা কোশ্চেন। তারপরে আসে 3 নম্বর করমণ্ডল ও তামিলনাড়ুর উপকূলীয় সমভূমি। তামিলনাড়ুতে পলিকট উপহ্রদ থেকে কন্যাকুমারিকা উপদ্বীপ অন্তরীপ পর্যন্ত 940 কিমি দীর্ঘ, 100 থেকে 130 কিমি প্রশস্ত। এখানে পলিকট উপহ্রদ ও জলাভূমি রয়েছে। উর্বর কাবেরী বদ্বীপ অবস্থিত। তারপরে আসবো উপকূলীয় সমভূমির গুরুত্ব। ভারতের জলজীবনে উপকূলীয় সমভূমির গুরুত্ব অপরিসীম। এই কোশ্চেন গুলো কিন্তু বড় কোশ্চেনে আসতে পারে। 1 নম্বর দেখো খনিজ সম্পদ। উপকূলীয় মহী সোপান ও নদী বদ্বীপগুলি খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের সমৃদ্ধ ভান্ডার। কম্বে উপসাগর ও কৃষ্ণা গোদাবরীর বেসিন উত্তোলিত হয়। কেরলের বালিতে মোয়াজাইট পাওয়া যায়। কচ্ছের রণে লবণ উৎপন্ন হয়। এবার আসবো কৃষিকাজ। সমতল ও প্রশস্ত জমি ও উর্বর মাটির জন্য পূর্ব উপকূল ভারতের অন্যতম কৃষি অঞ্চলে পরিণত হয়েছে। এবার আসবো শিল্প। সমতল ভূপ্রকৃতি বন্দর ও স্থানীয় কাঁচামালের ভিত্তিতে তেল শোধন, পেট্রোকেমিক্যাল, ইস্পাত, বয়নবস্ত্র, চিনি, ইঞ্জিনিয়ারিং শিল্প, পারাদ্বীপ, দৈতারি, বিশাখাপত্তনম, চেন্নাই, কোচি, মাঙ্গালোর, মুম্বাই, আহমেদাবাদ, সুরাটে গড়ে উঠেছে। বন্দর ভগ্ন ও গভীর জলভাগ, কান্ডালা, মুম্বাই, নবসেভা, মারমাগাঁও, নিউ মাঙ্গালোরে, কোচি, নিউ তুতিকোরিন, চেন্নাই, নাগাপত্তনম, বিশাখাপত্তনম, পারাদ্বীপে 12টি বৃহৎ বন্দর রয়েছে। আর এর ফলে সাধারণত ভারতের 98% আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন হচ্ছে। মাছ আহরণ। অগভীর মহীসোপান ও জলভূমিতে বাণিজ্যের মাছ চাষ ও আহরণের মাধ্যমে বহু মানুষ জীবিকা নির্বাহ করে। পর্যটন। স্নিগ্ধ আবহাওয়া ও সমুদ্র সৈকতের জন্য পুরী, গোয়া, দীঘা, জুহু, কোলভা, ঋষিকন্যা পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। এবার দেখো এখানে একটা কোশ্চেন কিন্তু লুকিয়ে রয়েছে যে পশ্চিম ও পূর্ব উপকূলের পার্থক্য। এই কোশ্চেনটা কিন্তু আসার মতো তোমরা সবাই নোট করে নিতে পারো। তারপরে আসবো দ্বীপ অঞ্চল।
অর্থাৎ অবস্থান ভারতের দুটি দ্বীপ অঞ্চল আছে, আন্দামান নিকোবর এবং লক্ষ দ্বীপপুঞ্জ। নিকোবর দ্বীপপুঞ্জ গড়ে উঠেছে 10 ডিগ্রি চ্যানেল, হ্যাঁ, দ্বারা আন্দামান নিকোবর ও ডানকান প্যাসেজ দ্বারা দক্ষিণ ও ক্ষুদ্র আন্দামান বিচ্ছিন্ন। বৈশিষ্ট্য: হিমালয়ের দক্ষিণমুখী শাখাত নিমজ্জিত পর্বতের চূড়াতে দ্বীপগুলি অবস্থিত। আন্দামানের 4টি প্রধান দ্বীপ আছে, উত্তর, মধ্য, দক্ষিণ ও ক্ষুদ্র আন্দামান, এবং নিকোবরের 3টি প্রধান দ্বীপ আছে। কার বড় নিকোবর, অর্থাৎ কার ছোট ও বড় নিকোবর। আন্দামানের এই ব্যারেন, জীবন্ত ও নারকান্ডাম সুপ্ত আগ্নেয়গিরি এখানে রয়েছে। তো এখানেও কিন্তু একটা কোশ্চেন যে জীবন্ত একটা আগ্নেয়গিরির নাম লেখো, এটা কিন্তু আমি নোট করেছি। তারপরে আসবো যে উত্তর আন্দামান স্যাডল পিক 737 মিটার দীর্ঘ দ্বীপ অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট হ্যারিয়েট ও মথিয়েল শৃঙ্গ আছে। লক্ষ দ্বীপপুঞ্জ অবস্থান: আরব সাগরের দক্ষিণ পূর্বে 25টি ছোট ছোট দ্বীপ নিয়ে এই লক্ষ দ্বীপপুঞ্জ গড়ে উঠেছে। বৈশিষ্ট্য: আরাবল্লী পর্বতের নিমজ্জিত সম্প্রসারিত অঞ্চলে প্রবাল কীটের দেহাবশেষ সজ্জিত হয়ে সৃষ্ট দ্বীপগুলি প্রবাল দ্বীপ। 3টি প্রধান দ্বীপপুঞ্জ আছে, উত্তরে আমিন দেবী, মধ্যভাগে কান্নানোর ও দক্ষিণে মিরিকয়। 3 নম্বর দ্বীপগুলি পাহাড়, পর্বত ও নদ নদীহীন, উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 5 মিটার। তটভূমির কাছে লেগুন ও প্রবাল প্রাচীর আছে। এবার চলে আসবো আমরা 85 পাতায়। দ্বীপ অঞ্চলের গুরুত্ব: নদীদ্বীপ বন্দর অরণ্যবিত এবং মূল ভূখণ্ড থেকে বহু দূরে থাকায় খুবই অনুন্নত, সেই জন্যই লোক বসতিও কম। তো যেখানে সাধারণত বন্ধুর ভূমিপুর না থাকে সেখানে কিন্তু লোক বসতি কমেই আসে। বন সম্পদ: আন্দামানের 20টি অরণ্য থেকে মূল্যবান কাঠ, ভেষজ উদ্ভিদ পাওয়া যায়। কাঠ শিল্পের উন্নতি ঘটেছে। কৃষিকাজ: দ্বীপপুঞ্জের উপকূলীয় সমভূমিতে গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি, এলাচ, নারকেল চাষ ইত্যাদি হয়ে থাকে। মাছ আহরণ: দ্বীপপুঞ্জগুলিতে আদিবাসীরা সমুদ্র উপকূল থেকে বিপুল পরিমাণে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করে। পর্যটন: আন্দামানের সেলুলার জেল আদিবাসীদের জন্য এবং লক্ষ দ্বীপ প্রবাল প্রাচীরের জন্য পর্যটন গড়ে উঠেছে। তারপরে দেখো, পরে চলে আসবো ভারত প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থাৎ জলসম্পদ। ভারতের জলসম্পদ অর্থাৎ জলসম্পদগুলির সংক্ষিপ্ত পরিচয়। দেখো, ভারতের মোট জলসম্পদ হলো 1869 কেবি, 1122 ঘন কেবি জল ব্যবহারযোগ্য, যার মধ্যে 690 কেবি ঘন কেবি, 61.6 ভূগর্ভস্থ অর্থাৎ ভূপৃষ্ঠস্থ জল ও 432 ঘন কেবি ভূগর্ভস্থ জল, 38.4। ভূপৃষ্ঠ জলসম্পদ: নদ নদী, হ্রদ, জলাশয়, খালগুলিতে ভূপৃষ্ঠের স্বাদু জল রয়েছে। ভারতের অর্থাৎ গঙ্গা হলো ভারতের বৃহত্তম ভূপৃষ্ঠীয় জলের আধার। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু আসার মতো। তারপর দেখো, আমরা চলে আসছি যে ভূগর্ভস্থ জলসম্পদ, অর্থাৎ উত্তর পূর্বের রাজ্য রাজস্থান, ওড়িশাতে ভৌম জলসম্পদ খুব কম। আর এবার আসি নদ নদী। 14টি বড় এবং 44টি মাঝারি নদী অববাহিকা সারা দেশকে সুপ্রাচীন কাল থেকে বিধৌত করে সভ্যতা ও সংস্কৃতির বিকাশ ঘটিয়েছে। এবার সন্তান স্নেহে ভারতবাসীদের লালন পালন করেছে, তাই ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়। এটা একটা বড় কোশ্চেন কিন্তু আসতেই পারে। তারপরে দেখো, নদী ব্যবস্থা। বিন্ধ্য পর্বত নদীগুলিকে দুটি প্রধান শ্রেণীতে বিভক্ত: লুনি, ঘাগর, রূপনাগর, মেধা হলো অন্তর্বাহিনী নদী। তাহলে এই যে 4টি অন্তর্বাহিনী নদী, এটা কিন্তু একদম সিলেক্ট করা কোশ্চেন। উত্তর ভারতের নদী ব্যবস্থা: সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, গোমতী, বরাক, মণিপুর, দরাং, দিখু, কালাদান, সিমসাং নদী। দক্ষিণ ভারতের নদী ব্যবস্থা: পূর্ব বাহিনী বঙ্গোপসাগরে পতিত মহানদী গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, পেল্লই, ভাইগার। পশ্চিম বাহিনী আরব সাগরে পতিত নর্মদা, তাপি, সবরমতী, মাহি, শরাবতী, উল্লাস, নেত্রবতী, সাবিত্রী, মান্ডবী, পেরিয়ার সাধারণত এখানকার নদী সমূহ।
উত্তর বাহিনী যমুনা, গঙ্গাতে পতিত চম্বল, বেতোয়া, কেন, সোন। এর মধ্যে দেখো আর একটা কোশ্চেন উকি মারছে, সেটা কি কোশ্চেন, অর্থাৎ লুনি হলো ভারতের দীর্ঘতম অন্তর্বাহিনী নদী। এবার একটা বড় কোশ্চেন, উত্তর ও দক্ষিণ ভারতের নদীগুলির মধ্যে পার্থক্য, অর্থাৎ উত্তর ভারতের নদী এবং দক্ষিণ ভারতের নদী। এই কোশ্চেনটা কিন্তু আমি পরে আলোচনা করব, অর্থাৎ এই কোশ্চেনটা কিন্তু সিলেক্ট করা কোশ্চেন। এবার চলে আসবো যে গঙ্গা নদী। মোট দৈর্ঘ্য 2525 কিমি, ভারতে 2071 কিমি। গঙ্গা ভারতের পবিত্র প্রধান জাতীয় দীর্ঘতম নদী। অববাহিকার ক্ষেত্রমান ভারতে বৃহত্তম, 8.6 লক্ষ বর্গ কিমি। ভারতের মোট ক্ষেত্রমানের 26% উচ্চ, মধ্য ও নিম্নগতি যুক্ত গঙ্গা ভারতের একটা আদর্শ নদী। অর্থাৎ এই গঙ্গা নদী সম্পর্কে কিন্তু আমরা জানি কোথা থেকে উৎপন্ন হয়েছে, কি ব্যাপার, এর উপর একটা কিন্তু বড় কোশ্চেন আসতেই পারে। তো দেখো, গঙ্গা ভারতের আদর্শ নদী। দেশের মোট জলপ্রবাহের 14% জল গঙ্গা নদী বহন করে, অর্থাৎ উচ্চ গতি। উত্তরাখণ্ডে কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে, অর্থাৎ 7010 কিমি থেকে উৎপন্ন ভাগীরথী হলো গঙ্গার উৎস নদী। আর শতপন্থা হিমবাহ থেকে উৎপন্ন অলকানন্দার সঙ্গে এই রুদ্র প্রয়াগে মন্দাকিনী মিলিত হয়ে অলকানন্দ নামে দেবপ্রয়াগের কাছে ভাগীরথীর সঙ্গে মিলিত হয়েছে। আর দেবপ্রয়াগের পর থেকে ভাগীরথী ও অলকানন্দ মিলিত প্রবাহ গঙ্গা নামে আরো দক্ষিণে প্রবাহিত হয়ে হরিদ্বার সমভূমিতে নেমে এসেছে। এবার আসছি উৎস। এবার দেখো উৎসটা কি, দেখো উৎস থেকে হরিদ্বার পর্যন্ত সাধারণত 280 কিমি গঙ্গা পথ, গঙ্গা উচ্চগতি। উপনদী পেন্ডার, ধলি গঙ্গা, মন্দাকিনী, অলকানন্দা। মধ্যগতি দেখো হরিদ্বার থেকে প্রথমে দক্ষিণ পূর্ব এবং পরে পূর্ব দিকে অসংখ্য বাঁক সৃষ্টি করে উত্তরপ্রদেশ ও বিহারের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত প্রায় 1270 কিমি প্রবাহ গঙ্গার মধ্যগতি। এবার উপনদী বাম তীরে সাধারণত রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গন্ডক, কোশি, বুড়িগন্ডক। ডান দিকে যমুনা, সোন। এই যমুনাত্রীর হিমবাহ থেকে উৎপন্ন 1376 কিমি দীর্ঘ যমুনা এলাহাবাদে গঙ্গাতে মিলিত হয়েছে। যমুনা গঙ্গার দীর্ঘতম নদী। চম্বল, বেতোয়া, কেন, সিন্ধু যমুনার উপনদী। এবার আসবো নিম্নগতি। রাজমহল থেকে পাহাড় থেকে দক্ষিণমুখী হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। ধুলিয়ানের কাছে দুটি শাখায় ভাগ হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যমুনার সঙ্গে মিলিত হয়ে পরে বঙ্গোপসাগরে পড়েছে, আর পরে মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়েছে। কিন্তু এই পাতাতে থেকে আমরা সাধারণত 87 পাতায় যাওয়ার আগে আমরা একটু সেই আগের কথাটাই মনে করে দেবো, যে ম্যাপ পয়েন্টিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। মাধ্যমিকে কিন্তু এই কোশ্চেনটা আসেই, আর ম্যাপ পয়েন্টিং করতেই হয়। কিন্তু আমরা সবাই সাধারণত কিছু কিছু ভুল করে ফেলি, সেই ভুলগুলো সাধারণত এরকম ভাবে খুঁজতে থাকি, কিন্তু এরকম ভাবে খোঁজার নিয়মটা নয়। অর্থাৎ আমাকে কি করতে হবে, অর্থাৎ আমাদেরকে এই যে দেখছো না ম্যাপটা, এই ম্যাপটাকে এইভাবে অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ এরকম করে একবার ঘুরিয়ে নিতে হবে। এরকম করে যদি ঘুরিয়ে নিই তাহলে কিন্তু আমাদের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, অর্থাৎ এটা পূর্ব, এটা পশ্চিম, উত্তর, দক্ষিণ। তাহলে কিন্তু আমাদের খুব সহজেই আমাদের দেশের পূর্ব দিকে কোন কোন দেশ, কোন কোন নদী আছে, আর পশ্চিমে কি, দক্ষিণে কি, উত্তরে কি, এগুলো কিন্তু খুব সহজেই পেয়ে যাব। তাই আমি বলবো যে যারা সাধারণত এই ম্যাপ পয়েন্টিং একটু কম পারো, তারা কিন্তু এই নিয়মটা মেনটেন করবে, অর্থাৎ ম্যাপটাকে আগে ঠিকঠাক ভাবে সাজিয়ে নেবে। অর্থাৎ সাজিয়ে না নিলে কিন্তু আমরা খুঁজে পাবো না। ঠিক আছে, তাহলে চলো আবার পরের পাতায়। এবার গৌণ শাখা পশ্চিমবঙ্গে ভাগীরথী, হুগলি, নবদ্বীপ পর্যন্ত ভাগীরথী, তারপর হুগলি নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে সাগরদ্বীপে বঙ্গোপসাগরে মিলেছে। ভাগীরথী, হুগলি ও গঙ্গা বিশ্বের বৃহত্তম বদ্বীপ সৃষ্টি করেছে। এটাও কিন্তু বড় একটা কোশ্চেন। রাজমহল থেকে মোহনা পর্যন্ত 520 কিমি দীর্ঘ পথ গঙ্গার নিম্নগতি। উপনদীগুলি দেখো, বাম তীরে মহানন্দা, আত্রাই, কুলেক ও ডান তীরে অজয়, দামোদর, ময়ূরাক্ষী, রূপনারায়ণ। শাখা নদী এবার আমরা উপনদী আর শাখা নদী এগুলো আমরা জানি, অর্থাৎ মূল নদীতে যেগুলো মেশে এটা উপনদী, আর মূল নদী থেকে যেগুলো বেরিয়ে অন্যত্র চায় সেটা হচ্ছে শাখা নদী। এবার এই শাখা নদীগুলি হলো দেখো, ভাগীরথী, হুগলি, মাথাভাঙা, চন্ডী, জলঙ্গি, বিদ্যাধরী, কালিন্দী, মাতলা, ইছামতি। এগুলো কিন্তু গঙ্গার
কিন্তু শাখা নদী। এই শাখা নদী কিন্তু একটা দুঃখের কথা যে এই শাখা নদীগুলোর মধ্যে কিন্তু অনেক নদী কিন্তু আজকে মজে গেছে কিন্তু আমাদের অপব্যবহারের ফলে, অর্থাৎ আমরা ঠিক মতো সেই নদীগুলোকে ব্যবহার করতে পারিনি। তাই আমরা চেষ্টা করে যাব যেগুলো আছে সেগুলোকে সাধারণত একটু সঠিকভাবে চলতে দিতে। তারপরে চলে আসবো আমরা সিন্ধু নদ। মোট দৈর্ঘ্য 2880 কিমি, ভারতে 709 কিমি, উত্তর পশ্চিম ভারতে। প্রধান নদী হলো সিন্ধু। তিব্বতে মানস সরোবরের কাছে কৈলাস পর্বতের হিমবাহ থেকে উৎপন্ন হয়ে সিংখাবাদ নামে তিব্বতের মধ্যে দিয়ে 257 কিমি দীর্ঘ পশ্চিমে প্রবাহিত হয়ে ভারতে প্রবেশ করেছে। জম্মু ও কাশ্মীর রাজ্যে এই জাস্কর লাদাখ পর্বতের মাঝখান দিয়ে 560 কিমি উত্তর পশ্চিমে সিন্ধু নামে প্রবাহিত হয়েছে। আর বঞ্চির কাছে দক্ষিণ দিকে বেঁকে 149 কিমি পথ গিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। অর্থাৎ পাকিস্তানে প্রবেশ করার পর 1924 কিমি অর্থাৎ 1924 কিমি দক্ষিণ পশ্চিম বাহিনী হয়ে করাচির কাছে আরব সাগরে পড়েছে। আর এই নদী নিয়েই কিন্তু যত সমস্যা কিন্তু আমাদের এসে যাচ্ছে। এর উপনদীগুলো হলো বাম তীরে শতদ্রু, ইরাবতী, বিপাশা, চন্দ্রভাগা, বিতস্তা ভারতের পাঞ্জাব সমভূমি গঠন করেছে। ডান তীরে এই সায়ক, শিগার, গিলগিট সাধারণত এই ডান তীরের নদীগুলি। এরপরে আসবো আমরা ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য 2900 কিমি, ভারতে 825 কিমি। পূর্ব ভারতের প্রধান নদী হলো এই ব্রহ্মপুত্র, অর্থাৎ তিব্বতের কৈলাস পর্বতের চেমায়ুংদুং হিমবাহ থেকে উৎপন্ন হয়ে সাংপো নামে তিব্বত হিমালয়ের সমান্তরালে 1800 কিমি পথ অতিক্রম করেছে। নামচা বরোবর কাছে গভীর গিরিখাতে হিমালয় ছেদ করে অরুণাচলে প্রবেশ করেছে। শিয়ং দিহং নামে দক্ষিণ পশ্চিমে সাদিয়া পর্যন্ত 135 কিমি প্রবাহিত। এখানে এই দিবং ও লোহিত নদী মিলিত হয়ে ব্রহ্মপুত্র নামে অসম ধুবড়ির দক্ষিণমুখী বাঁক নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। করে যমুনা নামে 270 কিমি প্রবাহিত হয়েছে। এই গোয়ালন্দে পদ্মার সঙ্গে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়েছে। এই গঙ্গা ব্রহ্মপুত্র নদ বিশ্বের বৃহত্তম বদ্বীপ সৃষ্টি করেছে। ব্রহ্মপুত্রে বহু দ্বীপ তৈরি হয়েছে, এর মধ্যে মাজুলি ভারতের বৃহত্তম নদী দ্বীপ। এটা কিন্তু একদম নোট করার মতো, এটা কিন্তু আমি বোর্ডে দিয়েই রেখেছি। আচ্ছা, তারপরে হচ্ছে উপনদী। বাম তীরে বুড়ি দিহং, দিসং, ধানসিঁড়ি, কপিলি, লোহিত এবং ডান তীরে সুবর্ণশিরি, কামেং, মানস, সাংকোশ, তেস্তা। এই নদীগুলো সাধারণত কি হয়েছে উত্তরের এদের বাম তীরে ডান তীরে নদী সমূহ। এবার চলে আসি, দেখো এই চ্যাপ্টারের নিচে দেখা দক্ষিণ ভারতের গঙ্গা বলে কাকে? এই কাবেরী নদীকে কিন্তু দক্ষিণ ভারতের গঙ্গা বলে পরিচিত। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমার দেখো এই শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু নোট করে রাখতে পারো। তারপরে চলে যাব আমরা অষ্টাশি পাতায়, অর্থাৎ এই নর্মদা তাপি পশ্চিম বাহিনী কেন? কারণ পশ্চিমমুখী ঢাল সৃষ্টি টার্সিয়ারি যুগে চ্যুতি সৃষ্টির সময় এই অংশ দাক্ষিণাত্য মালভূমির ভূমিভাগের ঢাল পূর্ব থেকে পশ্চিমে হওয়ায় দুটি নদী পশ্চিম বাহিনী হয়েছে। এবার গোস্ত উপত্যকা দেখো সৃষ্টি ওই সময় মধ্য ভারতে দুটি চ্যুতি রেখা ও গোস্ত উপত্যকা গড়ে উঠলে নদী দুটি পশ্চিম দিকে প্রবাহিত হতে থাকে। এবার আসবো বাধার অভাব। নর্মদা ও তাপ্তির মোহনার অংশে পশ্চিমঘাট না থাকায় নদী দুটি পশ্চিম দিকে বয়ে গিয়ে কম্বে উপসাগরে মিলিত হয়েছে। এবার চলে আসবো নর্মদা ও তাপ্তির মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? দেখো অনেক কারণ রয়েছে, সাধারণত এখানে বদ্বীপ গড়ে ওঠে না, অর্থাৎ স্বল্প বোঝা, অর্থাৎ নদী দুটি স্বল্প দৈর্ঘ্যের এবং উপনদী কম হওয়ায় পলির যোগান কম। 2 নম্বর দেখো তীব্র গতি গোস্ত উপত্যকায় খাড়া ঢাল প্রবাহিত হওয়ায় নদী দুটির গতিবেগ খুব বেশি, ফলে ক্ষয়জাত পর্বত কাম্বে উপসাগরে বহু দূরে নিক্ষিপ্ত হয়। 3 নম্বর দেখো খাড়া মহিষোপান, অর্থাৎ মোহনায় কাম্বে উপসাগরের মহিষোপান বড় খাড়া হওয়ায় পলিরাশি গভীর সমুদ্রে তলিয়ে গিয়েছে। অর্থাৎ 4 নম্বর দেখো তীব্র সমুদ্র স্রোত, অর্থাৎ মোহনায় তীব্র সমুদ্র স্রোত
ঢেউ এবং জোয়ার ভাটার প্রকোপে পলি সঞ্চিত হতে দেয় না। এই কারণের জন্য সাধারণত ওখানে সাধারণত গড়ে ওঠে না, বদ্বীপ গড়ে ওঠেনি। এবার আসবো হ্রদ। ভারতে বড় হ্রদ প্রায় নেই, ছোট হ্রদগুলির সংখ্যা খুব কম। জলের প্রকৃতি অনুসারে হ্রদগুলি লবণাক্ত অর্থাৎ লবণাক্ত ও স্বাদু জলের হ্রদ। হ্রদগুলি অভ্যন্তরীণ উপকূলীয়। এরপরে আসবো যে জলসেচ অর্থাৎ মানব জীবনে হ্রদের গুরুত্ব। অর্থাৎ শুষ্ক মরশুমে হ্রদ থেকে জল তুলে সেচ করে সারা বছর ধরে বহু ফসলি জমি চাষ করা হয়েছে। ডাল, ওলার ও কাশ্মীর উপত্যকা, লোনার, লেকটাক হ্রদের পাশে হ্রদের জল পাশে কৃষিক্ষেত্রে সরবরাহ করা হয়। এবার তারপরে আসবে পানীয় ও দৈনন্দিন কাজকর্ম। অর্থাৎ জল সংলগ্ন শহরের পানীয় জল রূপে রাস্তাঘাট ও পার্ক পরিষ্কার, মানুষ ও পশু স্নান, জামাকাপড় কাচা, বাসন ধোয়া ইত্যাদি দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়। সিঞ্চল হ্রদ থেকে দার্জিলিং শহরে জল সরবরাহ করা হয়। এবার মাছ চাষ, এটি স্থির জলের লেকটিক বাস্তুতন্ত্র, অর্থাৎ হ্রদ, লেগুন, করালে প্রাকৃতিকভাবে মিঠা বা নোনা জলের মাছ জন্মায় এবং বাণিজ্যিকভাবে চাষ করা হয়। ভারতের অভ্যন্তরীণ মৎস্য ক্ষেত্র বিকাশ লাভ করে বহু মানুষের কর্মসংস্থান হয়। এবার চলে আসবো পর্যটন। অর্থাৎ হ্রদে নৈসর্গিক সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য মনোরম হওয়ায় নৌকো বিহার, পরিযায়ী পাখি, ছিপ দিয়ে মাছ ধরার জন্য পর্যটকদের আকৃষ্ট করে পর্যটন শিল্পের উন্নতি লাভ করেছে। যথা ডাল হ্রদ, নৈনিতাল, চিল্কা হ্রদ, এখানে সাধারণত পর্যটন শিল্প গড়ে উঠেছে। অর্থাৎ প্রচুর পরিমাণে পর্যটক এখানে যায় এবং পর্যটন শিল্পটাকে উৎসাহিত করে তোলে। তা দেখো, এবার আসবে জলাশয়। কেন্দ্রীয় পরিবেশ বন দপ্তরের মতে ভারতে দুই ধরনের জলাশয় আছে। অর্থাৎ প্রাকৃতিক জলাশয় প্রায় 2100টি, যথা পূর্ব কলকাতার জলাশয়, চন্দ্রতাল, হিমাচল প্রদেশের অষ্টমদী। কৃত্রিম জলাশয়ের সংখ্যা 65,250টি। এবার দেখো মানব জীবনে জলাশয়ের গুরুত্ব। এই মানব জীবনে জলাশয়ের কিন্তু গুরুত্বগুলো কে কে দেখো, জীব বৈচিত্র্য সংরক্ষণ, অর্থাৎ জলাশয়ের মিঠা জলে 40% জলজ প্রাণী ও উদ্ভিদ প্রজাতির আবাসস্থল। জলাশয়ে বহু পরিযায়ী পাখির আগমন ঘটে। এটি একটি অন্যতম প্রধান স্থির জলের লেকটিক বাস্তুতন্ত্র। ফলে এই জলাশয়ের জীব বৈচিত্র্য সংরক্ষিত হয়। অর্থাৎ জলাভূমিকে কিন্তু একদিকেই এই প্রকৃতির কিডনি বলা হয়। এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় আসার মতোই। তারপর চলে আসবো আমরা পরের পাতায়, অর্থাৎ 79 পাতায়, পর্যটন শিল্প। অর্থাৎ জলাশয়ের প্রাকৃতিক সৌন্দর্য, মৃদু আবহাওয়া, নৌকো বিহার, পরিযায়ী পাখি, ছিপ দিয়ে মাছ ধরার জন্য পর্যটকদের আকৃষ্ট করে পর্যটন শিল্পের উন্নতি লাভ করেছে। যথা সাঁতরাগাছি ঝিল, মুকুটমণিপুর, পাঞ্চেত, তুন্দাভঙ্গ, মত্তুর জলাশয়। এবার দেখো বন্যা নিয়ন্ত্রণ। অর্থাৎ জলাশয় ও জলাধার প্রাকৃতিকভাবে বৃষ্টির অতিরিক্ত জল, নদী উপচানো জল স্পঞ্জের মতো শুষে নিয়ে বন্যা প্রতিরোধ করে। বহুমুখী নদী পরিকল্পনায় নদীতে বাঁধ ও জলাধার নির্মাণ করে বন্যা নিয়ন্ত্রণ করা হয়। যথা ডিবিসি। দেখো এই ডিবিসি, এটা কিন্তু আমি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন বলে মনে করছি, এটা কিন্তু আমি সিলেক্ট করেছি। দেখো তারপরে চলে আসবো খাল। ভারতের অর্থাৎ রাজস্থান খাল ভারতের ও মেদিনীপুরের খাল পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল। পরিবহন, অর্থাৎ ভারতে অভ্যন্তরীণ জলপথের একটি অন্যতম মাধ্যম হলো খাল। সারা বছর ধরে নৌ চলাচল করে, যাত্রী ও পণ্য পরিবহন করে, সহায়তা করে। যথা তামিলনাড়ুর বাকিংহাম, অন্ধ্রপ্রদেশের কর্নুল, কুডাপ্পা, কম্পাসুর, কেরলে কোল্লাম, কোট্টাপুরাম, চম্পাকারা, উদ্যোগমণ্ডল, উড়িষ্যার উপকূলীয় খাল উল্লেখযোগ্য। এবার সেচ ও মাছ চাষ। অর্থাৎ ভারতের অধিকাংশ প্লাবন নিত্যপ্রবাহ খাল সেচের উদ্দেশ্যে কাটা হয়। নদী ও জলাধার থেকে খাল কেটে সেচ করে সারা বছর ধরে বহু ফসলি চাষ করা সম্ভব হয়েছে। এভাবে ভারতে 29.2% জমিতে জলসেচ ব্যবস্থা করা হয়েছে। আর খালের মিষ্টি জলে মাছ আহরণ করে বহু মানুষ জীবিকা নির্বাহ করছে। এবার
বন্যা নিয়ন্ত্রণ, অর্থাৎ বহুমুখী নদী পরিকল্পনায় নদীর নিম্ন প্রবাহ বন্যা নিয়ন্ত্রণে উচ্চ প্রবাহে বাঁধ ও জলাধার তৈরি করে বৃষ্টির অতিরিক্ত জল জমা করে এবং খালের মাধ্যমে উন্নত চালনা করে বন্যা নিয়ন্ত্রণ করা হয়। অর্থাৎ ডিবিসি কিন্তু সেই কাজটাই করে। তো আমরা সাধারণত ডিবিসির জলে কখনো বা ভেসে যাই, আবার কখনো বা আমাদের ডিবিসি থেকে যে সাধারণত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে উঠেছে, হ্যাঁ, সেখান থেকে কিন্তু আমরা উপকৃত হই। এবার চলে আসি জল নিকাশ। পৌর এলাকায় পয়ঃ প্রণালীর নোংরা জল এবং শিল্প বাণিজ্য কেন্দ্রে দূষিত ও বর্জ্য জলকে খালের মাধ্যমে বড় নদীতে ও জলাশয়ে বা সমুদ্রে বা সিউএস, হ্যাঁ, ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে যাওয়া হয়, যথা কলকাতার এই টালি নালা একটা উল্লেখযোগ্য। এবার চলে আসবো সেচ এলাকা, অর্থাৎ জলসেচের বিভিন্ন পদ্ধতি। ভারতে 7.14 কোটি হেক্টর জমি সেচ যুক্ত, যা মোট চাষযোগ্য জমির 45%। বিশ্বের মধ্যে সেচ সেবিত জমির দিক থেকে চীনের পরে ভারতের স্থান, অর্থাৎ ভারত দ্বিতীয়। দেশের মধ্যে উত্তরপ্রদেশে জলসেচ সেবিত জমি সর্বাধিক। পদ্ধতি: ভূমিরূপ, মাটি, জলাভূমি, ভৌম জলের ভিত্তিতে ভারতের জলসেচ পদ্ধতি 5 ধরনের হয়ে থাকে, অর্থাৎ প্রধান 3টি হলো কূপ সেচ, অর্থাৎ কূপ খনন করে চাষ পদ্ধতিটাকে দেখাশোনা করা, অর্থাৎ কপিকল ও চরস বা মোলের চাকাতে লাগানো দড়ি, তাতে টেনেই জল তুলে সাধারণত জমিতে তুলে দেওয়া হয়। আর রেত বা পার্শ্বিক চাকা চালিত, অর্থাৎ গরু, উট, মোষ দ্বারা ঘানি ঘুরিয়ে মলার আকারে সাজানো অনেক পাত্র থাকে। আর তারপরে আসবো এই পূর্বট পদ্ধতি, অর্থাৎ মোষের চামড়ার থলি বা টিন নির্মিত বিরাট পাত্রকে গরুর সাহায্যে টেনে কূপ থেকে জল উত্তোলন করে সাধারণত এই কৃষিকাজ করা হয়। তাহলে দেখো, 3টি পদ্ধতিতেই কিন্তু ভালো পদ্ধতি, অর্থাৎ এটা অনেক দিন ধরেই চলে আসছে। এবার চলে আসি অবস্থান, অর্থাৎ উত্তর ভারতের সমভূমি অঞ্চল, দক্ষিণ ভারতে নদীর অববাহিকা এবং বদ্বীপ সমভূমি কৃষ্ণমৃত্তিকা বলয়। এবার প্রকার, অর্থাৎ দুই প্রকারের কূপ, অর্থাৎ স্থায়ী কূপ আর অস্থায়ী কূপ। তাহলে স্থায়ী কূপ স্থায়ীভাবে থাকবে, অস্থায়ী কূপ অস্থায়ী, অর্থাৎ কিছু সীমিত সময়ের জন্য এই কূপগুলো খনন করা হয়। তারপরে চলে আসবো আমরা পরের চ্যাপ্টারে দেখো সেচের পরিমাণ। ভারতে প্রায় 50 লক্ষ কূপ রয়েছে আর 16.54% জমি চাষ করা হয়। এই সেচ কূপ, নলকূপ সেচ উত্তরপ্রদেশ 1 নম্বর, আর মুখ্য সেচ পদ্ধতি এই নলকূপের সাহায্যে করা হয়। উচ্চতম বাঁধ, হ্যাঁ, টেউরি, দীর্ঘতম বাঁধ হীরাকুদ, মহানদী। এই কোশ্চেন গুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবার চলে আসবো আমরা সেচ পদ্ধতি। দেখো, সারা বছরই জলপ্রবাহ যুক্ত নদী থেকে সরাসরি খাল কেটে বা নদীতে বাঁধ বা জলাধার তৈরি করে খাল কেটে জমিতে কাছাকাছি আনা হয়। এই খাল থেকে পাম্প করে ডোঙা বা সেউতি দ্বারা জল তুলে কৃষিক্ষেত্রে পাঠানো হয়। এবার চলে আসি আমরা উত্তর ভারতে জলসেচ পদ্ধতি, অর্থাৎ উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র প্রচলিত। প্রকার: খাল 2 প্রকার, নিত্যবহ খাল আর হচ্ছে প্লাবন খাল। অর্থাৎ নিত্যবহ খাল চিরপ্রবাহী নদী বা জলাধার থেকে খনিত যে খালে সারা বছর জল থাকে তাকেই সাধারণত নিত্যবহ খাল, যেমন উত্তর ভারতে এই খালের সংখ্যাই বেশি। আর প্লাবন খাল সরাসরি নদী থেকে খনিত যে খাল থেকে বর্ষাকালে বা জোয়ারের ছাড়া অন্য সময় কিন্তু এই খালে জল আসে না। অর্থাৎ এই নিত্যবহ খাল থেকে যেমন ভাবে সারা বছর নদীতে জল যেমন থাকে, সেখান থেকে খাল কেটে আমরা সাধারণত কৃষিকাজে পাঠাই, সেটা নিত্যবহ খাল। আর এটা হচ্ছে প্লাবন খাল, অর্থাৎ জোয়ারের জলের সময় আর সাধারণত বর্ষাকালে এইখান থেকে কিন্তু জল পাওয়া যায়। এবার দেখো এখানে আরেকটা কোশ্চেন, প্লাবন খাল ও নিত্যবহ খাল সেচের বৈশিষ্ট্য। হ্যাঁ, সেচের বৈশিষ্ট্য, এই কোশ্চেনটা, এই পার্থক্যটা কিন্তু আমি সিলেক্ট করে রেখেছি, এটা আমি পরে আলোচনা করছি। তারপরে দেখো চলে আসবো যে সুবিধা। এই বিস্তৃত এলাকায় জলসেচ, খালের মাধ্যমে বিস্তৃত এলাকায় জুড়ে জলসেচ করে কৃষিকাজ সম্ভব করা হয়েছে। পরিত্যক্ত জমিকে জলসেচের মাধ্যমে কৃষি উপযুক্ত করে পতিত জমিকে কৃষি জমিতে পরিণত করা সম্ভব হয়েছে। তাতে কি জমির পরিমাণটা বেড়েছে, কৃষিকাজের প্রসার ঘটেছে।
এবার দেখো বহুমুখী নদী পরিকল্পনা, অর্থাৎ বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমে সেচ করা হয়, অর্থাৎ খাল সেচের মাধ্যমে বহুমুখী নদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। জলবিদ্যুৎ উৎপাদন করা, বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। আর স্থায়ী সেচ, অর্থাৎ একবার খাল খননের পর তার নিয়মিত রক্ষণাবেক্ষণ ছাড়াই জমিতে স্থায়ীভাবে জল পাওয়া যাচ্ছে। এবার আসছি জল বন্টন, অর্থাৎ জলপ্রবাহ হ্রাস ও বন্যা সৃষ্টি, অর্থাৎ অনাবৃষ্টিতে শুষ্ক ঋতুতে নদী, জলধার ও খালে জলের যোগান কমে যায়, ফলে জলসেচের সুযোগ বহুলাংশে কমে যায়, এতে ফসল নষ্ট হয়ে যায়। আবার বর্ষাকালে প্রচুর পরিমাণে জল আসার ফলে অর্থাৎ নদীতে বন্যা দেখা দেয়। এবার জল বন্টনের এই সমস্যাগুলি কিন্তু থেকেই যাবে। তো জমির উচ্চতর পার্থক্যের ফলে খালের জল কোনো একটি অঞ্চলে সমস্ত জমির সর্বত্র সুষ্ঠুভাবে বন্টন করা যায় না। উঁচু জমিতে জল পায় না, আর নিচু জমিতে সর্বদাই জলমগ্ন থাকে। এই সমস্যাটা কিন্তু এসেই যায়, অর্থাৎ যেখানে জলের ধর্মকে নিচু অংশে গড়িয়ে যাওয়া, যেখানে নিচু জমি সেখানে কিন্তু জলটা জমে যায়, আর যেখানে উঁচু জায়গায় সেখানে জল যায় না। এই সমস্যাটা কিন্তু কিছুটা এসেই যায়। এবার জমির লবণতা বৃদ্ধি, নিচু জমিতে খালের জল সর্বদা জমে থাকার ফলে মাটির নিচের স্তরে থাকা লবণ উপরের স্তরে উঠে এসে জমির মাটিকে লবণাক্ত করে তোলে, অর্থাৎ কৃষি জমি অনুপযুক্ত হয়ে পড়ে। পাঞ্জাব, হরিয়ানা এই সমস্যা কিন্তু খুবই ঘটে, অর্থাৎ জল জমে থাকলে সেই জলে মিশে মিশে লবণগুলো উপর দিকে উঠে আসে আর জমি লবণাক্ত হয়ে যায়, কৃষিকাজে কিন্তু ব্যাঘাত ঘটে। এবার চলে আসবো যে ভৌম জলের অতিরিক্ত ব্যবহার ও তার প্রভাব, অর্থাৎ মাটির লবণাক্ততা বৃদ্ধি। অতিমাত্রায় জল তুলে সেচের ফলে মাটি সবসময় ভিজে থাকায় নিম্ন স্তরের কার্বনেট, ক্লোরাইড, সালফেট লবণ জলের সেচের ফলে দ্রবীভূত হয়ে থাকে। আর কৌশিক পত্রিকার মাটির পৃষ্ঠতরে উঠে আসে আর মাটি লবণাক্ত ও ক্ষারীয় হয়ে যায়। ভৌম জল 2 নম্বর হচ্ছে ভৌম জল স্তরের অবনমন। মাটি থেকে জল উত্তোলন করে অতিরিক্ত জলসেচ করলে ভৌম জলের ভান্ডার সাধারণত হ্রাস পায়। তাহলে ভূগর্ভস্থ জলস্তরের উচ্চতা কমে যায়, নলকূপে জল থাকে না। বাঁকুড়ায় জলস্তরের উচ্চতা 2009 থেকে 10 সালে 4.3 মিটারে নেমেছে। কলকাতা, হাওড়া, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়িতেও ভূগর্ভস্থ জলের জলস্তর নেমে যাচ্ছে। এবার পানীয় জল সংকট, মাটির জল যথেষ্টভাবে উত্তোলন করা হয় বলে সেচ, গৃহস্থলী বা শিল্প কাজে ব্যবহারের ফলে ভৌম জল সম্পদের বিনাশ ঘটছে। গ্রীষ্মে কূপ ও কূপে পাওয়া জল, নলকূপের জল পাওয়া যায় না। শুষ্ক ঋতুতে পানীয় জল সংকটের সম্ভাবনাও সৃষ্টি হয়। 4 নম্বর ভূমিভাগের নিমজ্জন, অর্থাৎ অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ জল উত্তোলন করে জলসেচ করলে জলবাহী সচিদ্র শিলাস্তর ফাঁকা হয়ে যায় এবং হালকা হয়ে পড়ে। পরে ওই ভারী ভূভাগের চাপে এলাকাটি বসে যেতে পারে। এভাবে কলকাতা মহানগরীর নিমজ্জন ঘটতে পারে। এবার আসবো 5 নম্বর আর্সেনিক, অর্থাৎ আর্সেনিক পাইরাইট সমৃদ্ধ স্তর থেকে যথেষ্ট মাত্রায় জল উত্তোলনের ফলে পানীয় জলে আর্সেনিক দূষণ ঘটছে। এতে এই ব্ল্যাক ফুট ক্যান্সার রোগ বাড়ছে। মাটির জলে নাইট্রেট, ফ্লোরাইড দূষণের মাত্রা ছড়িয়ে যাচ্ছে, যথা ভাগীরথী, হুগলি নদীর 2 তীরে এটা ঘটছে। 6 নম্বর পৃষ্ঠ জলের পরিমাণ হ্রাস, ভৌম জল ভান্ডার হ্রাস পাওয়ার ফলে ভূপৃষ্ঠস্থ জল চুয়ে মাটিতে ঢোকায় পৃষ্ঠ জল হ্রাস পায়। অর্থাৎ এবার আসবো আমরা বহুমুখী নদী উপত্যকার পরিকল্পনা। যে পরিকল্পনার মাধ্যমে নদীতে বাঁধ নির্মাণ করে নদী প্রবাহকে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করে অববাহিকার অধিবাসীদের সর্বাঙ্গীন উন্নতি লাভ করে তাকেই সাধারণত এই বহুমুখী নদী পরিকল্পনা বলা হয়। এখানে দেখো যে উদ্দেশ্য, অর্থাৎ বহুমুখী নদী পরিকল্পনার বিভিন্ন উদ্দেশ্য, অর্থাৎ সেচ ব্যবস্থা করা যায়, জলবিদ্যুৎ উৎপাদন করা, নদী প্রবাহ বন্যা নিয়ন্ত্রণ করা, জল পরিবহনের ব্যবস্থা করা, জলাধারে মাছ চাষ করা, পানীয় জল সরবরাহ, এটা কিন্তু এই বহুমুখী নদী পরিকল্পনার মাধ্যমেই হয়ে থাকে। এবার দামোদর উপত্যকা পরিকল্পনা, পটভূমি। দামোদর নদীর নিম্ন অববাহিকায় প্রবল বন্যায় পশ্চিমবঙ্গে ব্যাপক প্রাণহানি ও সম্পত্তির অপরিমেয় ক্ষতি হচ্ছে। তাই দামোদরকে
বাংলার দুঃখ বলা হয়? অর্থাৎ দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়, এই কোশ্চেনটাও কিন্তু আমি সিলেক্ট করে রেখেছি। মূলত বন্যা নিয়ন্ত্রণের জন্য পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে 1948 সালে যুক্তরাষ্ট্র টেনেসি ভ্যালি অথরিটির অনুকরণে দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি তৈরি করা হয়েছে। তো মার্কিন পূর্তবিদ ডব্লিউ.এল. ভার্দুইন প্রকল্পটি রচনা করে। 1955 সালে সম্পূর্ণ হয়। এটি স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা। আমরা আজকে এই পাতা পর্যন্তই পড়ব। এবার আমি যে কোশ্চেনগুলো সিলেক্ট করেছি সেই কোশ্চেনগুলো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো এবার আমরা বোর্ডে চলে যাই, বোর্ডে গিয়ে সেই কোশ্চেনগুলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো 1 নম্বর কোশ্চেন, ভারতের খনিজ ভান্ডার কাকে বলা হয়? অর্থাৎ ছোটনাগপুরকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়। 2 নম্বর দেখো, উটি কি জন্য বিখ্যাত? শৈল শহর ও পর্যটন কেন্দ্রের জন্য বিখ্যাত। 3 নম্বর দেখো, রণ শব্দের আক্ষরিক অর্থ কি? রণ শব্দের অর্থ লবণাক্ত জলাভূমি। কয়াল কি? স্থলভাগ দ্বারা আবৃত সমুদ্রের লবণাক্ত জলাশয়ই হলো কয়াল। 5 নম্বর দেখো, ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুন কোনটি? উত্তর হলো ওড়িশার চিল্কা হ্রদ। 6 নম্বর দেখো, লেগুন কাকে বলে? 3 দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত এবং একদিকে সমুদ্রে উন্মুক্ত লবণাক্ত জলের হ্রদকেই লেগুন বলা হয়। 7 নম্বর দেখো, উত্তর সরকার উপকূল কাকে বলে? উড়িষ্যার ও অন্ধ্র উপকূলকে একত্রে উত্তর সরকার উপকূল বলে। 8 নম্বর দেখো, মাউন্ট হ্যারিয়েন্ট কি? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হলো এটি। 9 নম্বর দেখো, কয়টি দ্বীপপুঞ্জ নিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ গঠিত? অর্থাৎ 265 দ্বীপ নিয়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটি গঠিত। 10 নম্বর দেখো, এনসি এর পুরো নাম কি? অর্থাৎ ন্যাশনাল কমিশন অন এগ্রিকালচার এর পুরো নাম, অর্থাৎ এটা অ্যাব্রিভিয়েশনে আসতে পারে। 11 নম্বর দেখো, ভারতের বৃহত্তম ভূপৃষ্ঠীয় জলের আধার কোনটি? গঙ্গা নদী। 12 নম্বর দেখো, ভারতের 4টি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। ভারতের 4টি অন্তর্বাহিনী নদী দেখো, লুনি, ঘাগর, রূপনাগর, লোনে। 13 নম্বর দেখো, ভারতের বৃহত্তম অন্তর্বাহিনী নদীর নাম কি? লুনি নদী। 14 নম্বর দেখো, গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত? অর্থাৎ গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 2525 কিমি। 15 নম্বর দেখো, গঙ্গা নদীর 2টি উপনদীর নাম লেখো। যমুনা ও সোন। 16 নম্বর দেখো, গঙ্গা নদী কোথা থেকে উৎপন্ন হয়ে কোথায় পড়েছে? দেখো উত্তরটা কুমায়ুন হিমবাহের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন হয়ে গঙ্গা নদী বঙ্গোপসাগরে পড়েছে। 17 নম্বর দেখো, উত্তর পশ্চিম ভারতের প্রধান নদীর নাম কি? দৈর্ঘ্য কত? উত্তর হচ্ছে সিন্ধু আর দৈর্ঘ্য হচ্ছে 2880 কিমি। 18 নম্বর দেখো, ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরির নাম লেখো। ব্যারেন। 19 নম্বর দেখো, ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? দেখো মাজুলি। এই উত্তরটা আমি এখানে লিখেছি। 20 নম্বর দেখো, পূর্ব ভারতের বৃহত্তম নদীর নাম কি? কোথা থেকে উৎপন্ন হয়েছে? অর্থাৎ ব্রহ্মপুত্র নদী চিমায়ন্দং হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। 21 নম্বর দেখো, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? কাবেরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। 22 নম্বর দেখো, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? কাবেরী নদীর উপরে অবস্থিত। 23 নম্বর দেখো, ভারতের সর্বাধিক দূষিত হ্রদ কোনটি? অর্থাৎ ভোজ হ্রদ উত্তরপ্রদেশের। 24 নম্বর দেখো, হীরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত? মহানন্দা নদীর উপর অবস্থিত। 26 নম্বর দেখো, ভাকরা নাঙ্গাল পরিকল্পনা কোন নদীর উপরে অবস্থিত? অর্থাৎ উত্তরটা দেখো শতদ্রু নদীর উপরে অবস্থিত। 27 নম্বর, ডিভিসি এর পুরো নাম কি? ডিভিসি এর পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। 28 নম্বর দেখো, কাকে প্রাকৃতিক কিডনি বলা হয়? অর্থাৎ জলাভূমিকেই সাধারণত প্রাকৃতিক কিডনি বলা হয়। 29 নম্বর দেখো, ডাল হ্রদ কোথায়? অর্থাৎ জম্মু কাশ্মীর অর্থাৎ শ্রীনগরে অবস্থিত। 30 নম্বর দেখো, স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি? অর্থাৎ ডিভিসি। আর
নম্বর 31 নম্বর দেখো, ভারতের জাতীয় জল দিবস কবে? অর্থাৎ 22শে মার্চ। আমি এখানে 31টা কোশ্চেন শেয়ার করেছি, আর একটা কোশ্চেন শেয়ার করেছি আর একটা বোর্ডটা তোমাদের সামনে আমি প্লেস করছি, তাহলে তোমরা বুঝে যাবে যে সেই কোশ্চেনগুলো কে কে। দেখো, এই যে দেখো যে একই একই লেখা, অর্থাৎ 100% কমন মাধ্যমিক 2026 ক্লাস 10 সাবজেক্ট জিওগ্রাফি চ্যাপ্টার 5 ইন্ডিয়া পার্ট 3, অর্থাৎ 3 নম্বর ভিডিও। দেখো 31 নম্বর কোশ্চেনটা দেখো, উত্তর ভারতের আর দক্ষিণ ভারতের নদীগুলি সাধারণত আমাদের এই বইটাতে আছে, অর্থাৎ পার্থক্যগুলি লেখো, অর্থাৎ 85 পাতায়, অর্থাৎ 85 পাতাতেই সাধারণত এর উত্তরটা রয়েছে। আমি তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে 85 পাতা দেখো, উত্তর ভারতের নদী আর দক্ষিণ ভারতের নদীগুলোর মধ্যে পার্থক্যগুলো কি কি, অর্থাৎ এই পার্থক্যগুলো দেখাতে গেলে সাধারণত কি করতে হবে, এই নদীর প্রকৃতি, উপত্যকা, দৈর্ঘ্য, আদর্শ নদী, জলপ্রবাহ, দিক পরিবর্তন ইত্যাদি দেখাতে হবে। অর্থাৎ প্রত্যেকটা পার্ট একদিকে লিখে নেবে যে উত্তর ভারতের নদী, আরেকদিকে লিখবে দক্ষিণ ভারতের নদী, আর যার কাছে যে রেফারেন্সের বই আছে সেই বই থেকে, আমাদের যে এই বই থেকেই, এই যে আর সমরেন্দ্রনাথ মোদক, এই বই থেকে লিখতে হবে তার কোনো মানে নেই। অনেক রেফারেন্স বই আছে, সবাই কিন্তু যার যার বইয়ের এই ভারত চ্যাপ্টার থেকে কিন্তু এই কোশ্চেনের উত্তরটা অবশ্যই দেখে নেবে। আর যদি না হয় তাহলে তো আমি তোমাদের জন্য আছি আবার চতুর্থ অর্থাৎ 4 নম্বর ভিডিওর জন্য। তা ওই ভিডিওতে আমি কিন্তু তোমাদের সাথে এটা শেয়ার করব। তারপরে দেখো আরেকটা কোশ্চেন হচ্ছে যে প্লাবন খাল বা নিত্যপ্রবাহ খালের মধ্যে পার্থক্যগুলো কে কে? পেজ দেখো 90, অর্থাৎ 90 পেজেই কিন্তু এই উত্তরটা রয়েছে। অর্থাৎ 90 পেজে আমি চলে যাই। 90 পেজে দেখো, সমরেন্দ্রনাথ মোদকের 90 পেজে সাধারণত দেখো এই যে প্লাবন খাল, অর্থাৎ প্লাবন খাল আর নিত্যপ্রবাহ খাল, এর মধ্যে পার্থক্য, অর্থাৎ জল, স্থায়িত্ব, কৃষির উন্নতি, সমস্ত কিছু 3টে-4টে পয়েন্টসের উপরে লিখবে। অর্থাৎ 4 নম্বর থাকলে 4টে পয়েন্টস দিলেই কিন্তু এই প্লাবন খাল ও নিত্যপ্রবাহ খালের উত্তরটা কিন্তু আমরা এই সমরেন্দ্রনাথ মোদকের বইতে তার সাধারণত 90 পাতার নিচের দিকে পেয়ে যাবো, এই যে এখান থেকে। আর যাদের কাছে যে রেফারেন্সের বই আছে তারা কিন্তু এই কোশ্চেনের উত্তরটা খুঁজে নেবে। তার যদি না পারে তাহলে তো আমি আছি। তারপরে দেখো যে প্লাবন খাল, মানব জীবনে খালের গুরুত্বগুলি লেখো। অর্থাৎ মানব জীবনে যে খাল কেটে যে জলগুলো সাধারণত নিয়ে আসা হয়, এটা আমাদের এই বইতে হচ্ছে 89 পেজ, অর্থাৎ 89 পেজে এটা উত্তরটা রয়েছে। এই 89 পেজে 88, 89 পেজ, এই 89 পেজে এই যে ভারতের 89 পেজেই রয়েছে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে মানব জীবনে খালের গুরুত্ব। এই যে খালের গুরুত্বগুলো, মানব জীবনে খালের গুরুত্ব অর্থাৎ জল পরিবহন, সেচ, মাছ চাষ, বন্যা নিয়ন্ত্রণ অর্থাৎ জল নিকাশ ইত্যাদি। এই যে 4টে পয়েন্টস দিলে পরে সাধারণত আমরা 4টে পয়েন্টস এর উপর যদি আমরা কি করব, এইগুলো লিখে নেবো, গুরুত্বগুলো লিখে নিয়ে একটা করে পয়েন্টস লিখবো, তার নিচে 2-3টে করে লাইন লিখবো, তাহলেই কিন্তু এই উত্তরটা সঠিক হবে। আমরা যদি একদম সেই খালের গুরুত্ব বলে যে এই যে মানব জীবনে খালের গুরুত্বগুলি লেখো বলে একটা রচনার মতো লিখে গেলাম, তাহলে কিন্তু সেই প্রশ্নের সেই উত্তরটা কিন্তু সঠিক হবে না, আমরা কিন্তু সঠিক নম্বরটা পাবো না। তাই জন্য আমি বলবো যে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পার্ট করে লিখবে, একটা করে পয়েন্টস লিখবে, আর তার সঙ্গে সঙ্গে তার এগেইনস্টে 2-3টে লাইন লিখবে, তাহলে কিন্তু যথেষ্ট হয়ে যাবে। এবার চলে আসবো আমরা লাস্ট কোশ্চেন, অর্থাৎ গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো, পেজ 85। এই 85 পেজে চলে যাব, আমরা চলে গেলাম 85 পেজে। এই যে 85 পেজ, 85 পেজে দেখো নিচের দিকে আমার এই সমরেন্দ্রনাথ মোদকের বইতে নিচের দিকে এইখান থেকে গঙ্গা নদীর, হ্যাঁ, কিন্তু গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করা আছে। আমরা ছোটবেলা থেকে, আমরা সাধারণত 4-5 থেকে গঙ্গা নদীর কথা পড়ে আসছি। আমরা গঙ্গা নদীর এই যে গতিপথ বর্ণনা করো, গঙ্গা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে, কিভাবে এসেছে, কোথায় মিশেছে, কোথায় দুটি শাখায় ভাগ হয়েছে, কার সঙ্গে মিলিত হয়েছে, তার উপনদী শাখা নদীগুলো দুটো পার্ট করে করে কিন্তু লিখতে হবে। আর এবার প্রথমে লিখতে হবে উৎস আর উচ্চগতি, উচ্চগতিতে গঙ্গার কি কাজ সেটুকু একটু লিখতে হবে। আবার তারপরে আসবো আমরা মধ্যগতি, এই যে মধ্যগতি লিখবো, ওর এগেইনস্টে আমরা কিন্তু 4টে-5টা করে লাইন লিখবো। তারপরে হচ্ছে নিম্নগতি, এই নিম্নগতিতে গঙ্গার নদীর কি কাজ সেগুলো লিখবো, তাহলে কিন্তু আমাদের এই কোশ্চেনগুলো সব কিন্তু সলভ হয়ে যাবে। আর এই গঙ্গা নদীর গুরুত্ব, অর্থাৎ গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করলে তার কিন্তু গুরুত্বটাও চলে আসবে। অর্থাৎ এই যে উচ্চ, মধ্য, নিম্নগতি, এই যে 3টে গতিতে 3টে গঙ্গা নদীর জলের কাজ আছে। আর এই গঙ্গা একটা ভারতের আদর্শ নদী, এই নদী সম্পর্কে আমরা অনেক কিছু
জানি, আরো জানছি, আরো ভবিষ্যতে আরো কিছু জানবো। তাই গঙ্গা নদী একটা আদর্শ নদী বলে পরিচিত হয়েছে। তাহলে দেখো, আজকে আমার এই ৩য় নম্বর ভিডিওটা কিন্তু আমরা এখানে শেষ করছি। কিন্তু তার আগে আমরা বলবো যে আর অল্প সময় আছে, পরীক্ষার কিন্তু আর মাত্র কয়েকটা মাস আছে। আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে প্রশ্নগুলো পড়ে নেব। আর যে কোশ্চেন গুলো উত্তর সাধারণত তোমরা পাবে না বা পাওনি, তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে লিখে জানাবে যে আমরা এটা পাইনি, আমাদের একটু এটা যদি দেন তাহলে কিন্তু আমরা উপকৃত হই। অবশ্যই তাদের কথা আমি শুনবো এবং আমি অবশ্যই তাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবো, না অবশ্যই উত্তরটা দেবো। তাহলে কি হবে, আজকের এই ভিডিওটাই যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে কি করবে, আমার যারা সাবস্ক্রাইবার আছে তারা একটা করে লাইক দিয়ে দেবে। আর যারা নতুন সাবস্ক্রাইবার তারা কিন্তু ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে লাইক দিয়ে দেবে আর সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। শেয়ার করলে কি হবে, বন্ধুরাও কিন্তু এই চ্যাপ্টার সম্পর্কে, অর্থাৎ ভারত চ্যাপ্টার সম্পর্কে, যে মাধ্যমিক পরীক্ষা এই ভারত চ্যাপ্টারে কতটা গুরুত্বপূর্ণ, এই 30% কোশ্চেন, আমি বলেছি যে যত কোশ্চেন আসবে তার 30% কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকেই আসবে। তাহলে তারাও উপকৃত হবে আর আমিও ভীষণ ভাবে মোটিভেটেড হব আর এরকম মজাদার গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই ফ্রেন্ডস।